ধরুন একটা ব্যবসা কেনা হলো, বেশ কয়েক বছর খুব সফলভাবে চালানোর পর কেনার দামের চেয়ে বেশ চড়া দামেই সেটা বিক্রি করে দেওয়া হলো। হুম সাধারণ কাণ্ডজ্ঞান তো বলে এখানে নিশ্চিতভাবে বিশাল অঙ্কের একটা নগদ মুনাফা হয়েছে। ঠিক। কিন্তু বছর শেষে যখন পুরো গ্রুপের কনসলিডেটেড সমন্বিত আর্থিক বিবরণী তৈরি হলো, দেখা গেল লাভের বদলে সেখানে বিশাল এক ক্ষতির অঙ্ক বসে আছে। পকেটে নগদ টাকা আসার পরেও হিসাবের খাতায় এমন অদ্ভুত ক্ষতি, বিষয়টা বেশ ইন্টারেস্টিং তাই না? একদম তাই। আর আজকের এই গভীর আলোচনায় আমরা এই গাণিতিক আর যৌক্তিক ধাঁধাটি মেলাবো। আমাদের আজকের টপিক হলো একটি সাবসিডিয়ারি বিক্রি বা ডিসপোজালের পর গ্রুপ অ্যাকাউন্টে কিভাবে লাভ বা ক্ষতির হিসাব করা হয়। রাইট। আর সোর্স মেটেরিয়াল হিসেবে আমরা দেখছি চ্যাপ্টার 14 গ্রুপ অ্যাকাউন্টস ডিসপোজালসের 3.3 নম্বর টপিক। হ্যাঁ, বিশেষ করে যারা সিএ পড়ছেন তাদের জন্য শুধু সূত্র মুখস্থ করাটা আসলে যথেষ্ট নয়। এই গাণিতিক হিসাবগুলোর পেছনের মূল লজিক আর আইএফআরএস স্ট্যান্ডার্ডের উদ্দেশ্যটা গভীরভাবে বোঝা ভীষণ জরুরি। মানে আজকের এই সেশনে আমরা শুধু কি হচ্ছে তা নয়, বরং কেন হচ্ছে তার উত্তর খুঁজব। ঠিক বলেছেন। আচ্ছা, শুরুতেই একটা দৈনন্দিন জীবনের উদাহরণ টানা যাক। একটা সাবসিডিয়ারি বিক্রি করাটা আসলে একটা পুরনো বাড়ি কিনে সংস্কার করে বিক্রি করার মতো। তবে এমন একটা বাড়ি যেখানে কয়েকটা ঘরের মালিকানা আসলে মূল ক্রেতার নয়। এক্স্যাক্টলি। আর এই অন্য মালিকদেরকেই আমরা অ্যাকাউন্টিংয়ের ভাষায় বলি নন কন্ট্রোলিং ইন্টারেস্ট, বা সংক্ষেপে এনসিআই। আর বাড়িটা কেনার সময় ওই এলাকার চমৎকার সুনামের জন্য যে বাড়তি কিছু টাকা দেওয়া হয়েছিল সেটা হলো আমাদের গুডউইল। তো যখন পুরো বাড়িটাই বিক্রি করে দেওয়া হচ্ছে, তখন এই অন্যের মালিকানাধীন ঘরগুলো আর সুনামের জন্য দেওয়া বাড়তি টাকার হিসাব কিভাবে আলাদা করা হবে, এটাই হলো মূল চ্যালেঞ্জ। রাইট। আর এই চ্যালেঞ্জটা বুঝতে হলে আমাদের সিঙ্গল ইকোনমিক এন্টিটি মানে একক অর্থনৈতিক সত্তার ধারণাটা আগে পরিষ্কার করতে হবে। মানে কনসলিডেশনের সময় আমরা পেরেন্ট আর সাবসিডিয়ারিকে একটাই বিশাল কোম্পানি হিসেবে ধরে নিই। হ্যাঁ, পেরেন্ট কোম্পানির নিজস্ব বা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে হিসাবটা একেবারেই সাধারণ। বিনিয়োগের পেছনে কত খরচ হয়েছিল আর বিক্রি করে কত পাওয়া গেল, ব্যাস। কিন্তু গ্রুপ অ্যাকাউন্টের ক্ষেত্রে বছরের পর বছর ধরে সাবসিডিয়ারির সম্পদ, দায় আর মুনাফাকে পুরো গ্রুপের সম্পদ হিসেবে দেখানো হয়েছে। তাই বিক্রির সময় হিসাবটা একটু জটিল হয়ে যায়। আচ্ছা, তো গ্রুপ অ্যাকাউন্টের ক্ষেত্রে লাভ বা ক্ষতি বের করার মূল সূত্রটা নিয়ে একটু কথা বলা যাক। সূত্রটা হলো বিক্রয়লব্ধ অর্থ বা সেলস প্রসিডস থেকে গুডউইলের ক্যারিং অ্যামাউন্ট বাদ দিতে হয়। এরপর সাবসিডিয়ারির নেট অ্যাসেটের ক্যারিং অ্যামাউন্ট বাদ দিতে হয়। আর শেষে এনসিআই যোগ করতে হয়। কিন্তু একটু দাঁড়ান, এখানেই তো আমার সবচেয়ে বড় খটকাটা লাগে। কোন জায়গাটাতে? আমরা সূত্রে এনসিআই কেন যোগ করছি, মানে অ্যাড ব্যাক করছি কেন? যখন সাবসিডিয়ারি বিক্রি করে দিচ্ছি তখন তো আমরা সবই হারাচ্ছি। আপাত দৃষ্টিতে অযৌক্তিক মনে হতে পারে। হ্যাঁ, যে অংশটা আমাদের নয়, মানে এনসিআই, সেটা কেন আবার যোগ করা হচ্ছে? এটা আসলে খুব চমৎকার একটা লজিক। দেখুন, যখন আমরা সূত্র অনুযায়ী সাবসিডিয়ারির নিট অ্যাসেট বিয়োগ করছি, তখন কিন্তু আমরা সম্পূর্ণ বা 100% নিট অ্যাসেট বিয়োগ করে ফেলছি। আচ্ছা, কিন্তু পেরেন্ট কোম্পানি তো আর ওই 100% সম্পদের মালিক নয়। ঠিক ধরেছেন। কনসলিডেটেড ব্যালেন্স শিটে সবসময় সাবসিডিয়ারির পুরোটাই দেখানো হয়। ধরুন, পেরেন্ট কোম্পানি 70% শেয়ারের মালিক, তার মানে বিক্রির সময় তারা শুধু তাদের ওই 70% সম্পদের হিস্সাই হারাচ্ছে। ও আচ্ছা, কিন্তু সূত্র তো আমরা পুরো 100% বাদ দিয়ে দিয়েছি। রাইট। এই যে অতিরিক্ত 30% সম্পদ আমরা হিসাব থেকে বাদ দিয়ে ফেললাম, যেটার মালিক আসলে আমরা ছিলামই না, সেই অতিরিক্ত বিয়োগের প্রভাব কাটানোর জন্যই এনসিআইকে পুনরায় যোগ করা হয়। মানে হিসাবের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সমীকরণে প্রথমে একটু বেশি কমিয়ে ফেলা হয়েছিল, তাই পরে সেটা সংশোধন করার জন্য এনসিআই যোগ করা হলো। একদম ঠিক। যাতে ঠিক ততটুকুই বাদ পড়ে যতটুকু সত্যিই আমাদের হাতছাড়া হয়েছে। দারুণ লজিক। আচ্ছা, এবার এই উপাদানগুলোর আরও গভীরে যাওয়া যাক, বিশেষ করে গুডউইল আর নেট অ্যাসেটের হিসাবের ক্ষেত্রে। হ্যাঁ, বিক্রির তারিখে গুডউইল হিসাব করার নিয়মটা বেশ ইন্টারেস্টিং। শুরুতে কনসিডারেশনের সাথে ওই সময়ের এনসিআই যোগ করে সেখান থেকে সাবসিডিয়ারির ফেয়ার ভ্যালু বাদ দিতে হয়। কিন্তু এখানে একটা বড় শর্ত আছে। এই গুডউইল থেকে আগের বছরগুলোতে হওয়া যে কোনো ইম্পেয়ারমেন্ট লস বাদ দেওয়া বাধ্যতামূলক। হুম
একবার গুডউইল তৈরি হয়ে যাওয়ার পর সেখান থেকে আবার পেছনের বছরের ইম্পেয়ারমেন্ট বাদ দেওয়ার পেছনে যুক্তিটা কি হতে পারে? আমার মনে হয় এটা সম্পদের বর্তমান আর বাস্তব মূল্য মানে ক্যারিং অ্যামাউন্ট নিখুঁতভাবে তুলে ধরার জন্য করা হয়। একদম সঠিক। সময়ের সাথে সাথে ব্যবসায় সুনাম বা অতিরিক্ত মুনাফা অর্জনের ক্ষমতা তো কমতেও পারে, তাই না? হ্যাঁ, আর সেটাইকে তো আমরা ইম্পেয়ারমেন্ট লস হিসেবে চিহ্নিত করি। রাইট। আগের বছরগুলোতে যদি গুডউইলের মূল্য কমে যায় আর সেটা প্রফিট অর লস স্টেটমেন্টে খরচ হিসেবে দেখানো হয়ে থাকে, তবে বিক্রির দিনে গুডউইলের ওই কমে যাওয়া মূল্যটাই নিতে হবে। কারণ হিস্টোরিক্যাল কস্টে গুডউইল দেখালে সম্পদের মূল্য ওভারস্টেটেড হয়ে যাবে, আর সম্পদ বেশি দেখালে বিক্রির সময় লাভের হিসাবটা পুরোপুরি ভুল আসবে। ঠিক তাই। এবার নেট অ্যাসেট গণনার ক্ষেত্রে আসা যাক। এখানেও একটা সূক্ষ্ম নিয়ম আছে। নেট অ্যাসেট হিসাব করার সময় শুধু বিক্রির তারিখের আগে দেওয়া ডিভিডেন্ড বাদ দিতে হয়। এটাকে যদি আমি একটা অ্যানালজি দিয়ে বলি, হ্যাঁ। ধরুন আমি একটা ফলের গাছ বিক্রি করে দিচ্ছি। আচ্ছা, বেশ ইন্টারেস্টিং, বলুন তো। বিক্রির আগে গাছ থেকে যে ফলগুলো পেরে নেওয়া হয়েছে হ্যাঁ। সেগুলো তো আর গাছের সাথে ক্রেতার কাছে যাচ্ছে না, তাই না? হ্যাঁ, একদমই না। কিন্তু গাছটি বিক্রি হয়ে যাওয়ার পর সেই গাছে যে ফল ধরবে তার উপর তো আর আমার কোনো অধিকার নেই। হুম। তাই হস্তান্তরের সময় ভবিষ্যতের ফলের হিসাব মূল্যায়নে আসতে পারে না। দারুণ বলেছেন। ঠিক এই কনসেপ্টটাই এখানে কাজ করে। বিক্রির আগে যে ডিভিডেন্ড দেওয়া হয়েছে সেটা কোম্পানি থেকে নগদ অর্থ হিসেবে বেরিয়ে গেছে। ফলে সাবসিডিয়ারির নিট অ্যাসেট ততটুকু কমে গেছে। রাইট। কিন্তু বিক্রির তারিখের পর দেওয়া ডিভিডেন্ডের হিসাব কোনোভাবেই পুরনো প্যারেন্ট কোম্পানির কনসোলিডেটেড অ্যাকাউন্টে আসবে না, কারণ তখন সিঙ্গেল ইকোনমিক এন্টিটির অস্তিত্বই নেই। বুঝতে পেরেছি। আর এর পাশাপাশি IFRS 5 এর একটা খুব গুরুত্বপূর্ণ সংযোগ আছে এখানে। বিক্রি হয়ে যাওয়া এই সাবসিডিয়ারিকে ডিসকন্টিনিউড অপারেশন হিসেবে দেখাতে হয়। হ্যাঁ, আর নিয়মানুযায়ী প্রফিট অর লস স্টেটমেন্টে এই ডিসকন্টিনিউড অপারেশনের জন্য একটা ওয়ান লাইন এন্ট্রি ব্যবহার করতে হয়। কিন্তু এমনটা কেন করা হয়? আয়, ব্যয়, কর সবকিছু তো আলাদা আলাদা করেও দেখানো যেত। আলাদা করে দেখালে বিনিয়োগকারীদের জন্য বড় ধরনের বিভ্রান্তি তৈরি হতো। মানে চলমান ব্যবসার আয়ের সাথে বিক্রি হয়ে যাওয়া ব্যবসার আয় মিশে গেলে আসল অবস্থা বোঝা যেত না, তাই তো? একদম। হয়তো মূল ব্যবসায় বিশাল ক্ষতি হচ্ছে, কিন্তু সাবসিডিয়ারির আয়ের কারণে পুরো কোম্পানির লাভ বেশি দেখাচ্ছে। এই ঝুঁকি এড়াতেই IFRS 5 এই নির্দেশ দেয়। আচ্ছা, যাতে চলমান ব্যবসার আয়চিত্রটা বিনিয়োগকারীদের কাছে সম্পূর্ণ পরিষ্কার থাকে। রাইট। তো এই তাত্ত্বিক ভিত্তিগুলোর ওপর দাঁড়িয়ে এবার একটা বাস্তব গাণিতিক উদাহরণের দিকে নজর দেওয়া যাক। ধাপে ধাপে লজিকগুলো বিশ্লেষণ করা প্রয়োজন। হ্যাঁ, আমাদের সোর্স মেটেরিয়ালের ইন্টারঅ্যাক্টিভ কোয়েশ্চেন 1টা হুবহু পড়া যাক। আমি পড়ছি, আর সাথে সাথে আমরা এটা নিয়ে ব্রেইনস্টর্মিং করব। অবশ্যই। আমাদের প্রথম লক্ষ্য হল প্যারেন্ট কোম্পানির নিজস্ব অ্যাকাউন্টে লাভ বের করা, আর দ্বিতীয় কাজ হল কনসলিডেটেড অ্যাকাউন্টে দুটি আলাদা পরিস্থিতিতে লাভের হিসাব করা। মানে ইম্পেয়ারমেন্ট ছাড়া আর ইম্পেয়ারমেন্ট সহ, তাই তো? একদম তাই। আপনি প্রশ্নটা পড়ুন। আচ্ছা, চ্যাম্পিয়ন PLC বহু বছর ধরে হারকিউলিস লিমিটেডের 70% শেয়ারের মালিক। তার মানে এখানে প্যারেন্ট কোম্পানি হল চ্যাম্পিয়ন PLC আর সাবসিডিয়ারি হল হারকিউলিস লিমিটেড। রাইট। তারপর বলছে 31 ডিসেম্বরে তারা পুরো বিনিয়োগ বিক্রি করে দেয়। অ্যাকুইজিশনের সময় দেওয়া মূল্য ছিল 2000। মানে কনসিডারেশন হল 2000। আচ্ছা, ওই সময় নিট অ্যাসেটের ফেয়ার ভ্যালু ছিল 1900, বিক্রয় মূল্য 2100, বিক্রির সময়ে নিট অ্যাসেট 2400। একটু দাঁড়ান, এখানে একটা জিনিস খেয়াল করার মতো। কোনটা? প্রশ্নে বলা আছে NCI হিসাব করার জন্য প্রপোর্শনেট বেসিস মানে আনুপাতিক ভিত্তি ব্যবহার করা হয়েছে। ও হ্যাঁ, IFRS 3 অনুযায়ী এই প্রপোর্শনেট বেসিস ব্যবহার করার অর্থ কি দাঁড়ায়? এর মানে হল গুডউইলের মধ্যে NCI এর কোনো অংশ নেই। আচ্ছা, অর্থাৎ পুরো গুডউইলটাই শুধু প্যারেন্ট কোম্পানির, তাই তো? একদম ঠিক। এই পদ্ধতিতে প্যারেন্ট কোম্পানি যে বাড়তি টাকা বা প্রিমিয়াম দিয়ে এই ব্যবসাটি কিনেছে সেটা শুধু তাদের নিজস্ব সুনামের অংশ হিসেবেই গণ্য হয়। বুঝতে পেরেছি। এবার তাহলে আমরা আমাদের প্রথম ধাপে চলে যাই। স্টেপ 1, নিজস্ব বা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের হিসাব। হ্যাঁ, এখানে প্যারেন্ট কোম্পানি শুধু একটা আলাদা আইনি সত্তা হিসেবে দেখছে। এখানে সূত্রটা কি হবে? খুব সহজ। প্রসিডস মানে বিক্রয় মূল্য থেকে কস্ট বা কেনার খরচ বাদ দেওয়া। এখানে প্রসিডস হল 2100 আর কস্ট ছিল 2000। তো 2100 থেকে 2000 বাদ দিলে
নিট লাভ বা প্রফিট দাঁড়াচ্ছে 100। রাইট, এটা একেবারে সোজাসাপটা নগদ অর্থের হিসেব। কিন্তু আসল বিশ্লেষণটা শুরু হবে দ্বিতীয় ধাপে এসে। স্টেপ 2, কনসলিডেটেড বা সমন্বিত অ্যাকাউন্টের হিসাব, যেখানে ধরে নেওয়া হচ্ছে কোনো ইম্পেয়ারমেন্ট নেই। এখানে আমাদের প্রথম কাজ হলো অ্যাকুইজিশনের সময়কার গুডউইল বের করা। লজিকটা হলো কেনার সময় দেওয়া মূল্য এবং এনসিআই যোগ করে নিট অ্যাসেট বাদ দেওয়া। আচ্ছা, কনসিডারেশন ছিল 2000, এর সাথে অ্যাকুইজিশনের সময়কার এনসিআই যোগ হবে। যেহেতু প্রপোর্শনের বেসিস, তাই 1930% হবে এনসিআই। যা দাঁড়াচ্ছে 570। তাহলে 2000 আর 570 মিলে হলো 2570। আর এখান থেকে অ্যাকুইজিশনের সময়ে নিট অ্যাসেট 1900 বাদ দিলে গুডউইল পাওয়া যায়, অর্থাৎ গুডউইল দাঁড়াচ্ছে 670। এই 670 হলো আমাদের ক্যারিং অ্যামাউন্ট, কারণ কোনো ইম্পেয়ারমেন্ট ধরা হয়নি। এবার এই মানগুলোকে চূড়ান্ত লাভ বা ক্ষতির সমীকরণে বসাতে হবে। আমি বসাচ্ছি, বিক্রয় মূল্য 2100 থেকে প্রথমে এই 670 টাকার গুডউইল বাদ দিলাম। এরপর বিক্রির তারিখের নিট অ্যাসেট 2400 বাদ দিলাম। আর সবশেষে বিক্রির তারিখের এনসিআই যোগ করতে হবে। বিক্রির দিন নিট অ্যাসেট যেহেতু 2400, তাই এর 30% হবে 720। তো পুরো সমীকরণটা কি দাঁড়ালো? 2100 মাইনাস 670 মাইনাস 2400 প্লাস 720। রেজাল্ট আসছে নেগেটিভ 250, মানে 250 টাকা ক্ষতি বা লস। আর ঠিক এখানেই শুরুতে বলা সেই অদ্ভুত ধাঁধাটা সামনে চলে আসে। একদম। একটু দাঁড়ান, নিজস্ব অ্যাকাউন্টে যেখানে 100 টাকা লাভ দেখাচ্ছে, সেখানে সমন্বিত অ্যাকাউন্টে 250 টাকা ক্ষতি দেখাচ্ছে। এটা গাণিতিকভাবে কিভাবে সম্ভব? এই বিপরীত চিত্রের পেছনেই লুকিয়ে আছে কনসলিডেশনের মূল দর্শন। লজিকটা একটু ভেঙে বোঝাবেন? অবশ্যই। যখন সাবসিডিয়ারি ডি কেনা হয়েছিল তখন এর নেট অ্যাসেট ছিল 1900, আর যখন বিক্রি করা হচ্ছে তখন নেট অ্যাসেট 2400। তার মানে এই বছরগুলোতে কোম্পানিটি 500 টাকার মুনাফা তৈরি করেছে। রাইট। গ্রুপ অ্যাকাউন্টস তৈরির নিয়ম অনুযায়ী এই 500 টাকার মুনাফাকে প্রতি বছরই একটু একটু করে প্যারেন্ট কোম্পানির স্টেটমেন্টে রেকর্ড করা হয়েছে। ও আচ্ছা, তার মানে গ্রুপ অ্যাকাউন্টে এই সাবসিডিয়ারির বুক ভ্যালু প্রতি বছরই বেড়েছে। ঠিক তাই। নিজস্ব অ্যাকাউন্টে বিনিয়োগের মূল্য ওই 2000 টাকাতেই আটকে ছিল, কিন্তু গ্রুপ অ্যাকাউন্টে বিগত বছরগুলোর অর্জিত মুনাফার কারণে সম্পদের মূল্য বেড়ে অনেক বেশি হয়ে গিয়েছিল। বুঝতে পেরেছি, মানে বিক্রির দিন গ্রুপ অ্যাকাউন্টের দৃষ্টিকোণ থেকে ব্যবসার মোট মূল্য ছিল গুডউইল 670 এবং এই বর্ধিত নেট অ্যাসেটের সমন্বয়। আর সেই বিপুল মূল্যের সম্পদের বিপরীতে বিক্রি করে পাওয়া গেল মাত্র 2100 টাকা। হ্যাঁ, গ্রুপের সামগ্রিক সম্পদের মূল্যের তুলনায় এই 2100 টাকা তো বেশ কম। মূলত গ্রুপ আগে থেকেই এই মুনাফাগুলো রেকর্ড করে ফেলেছিল। এখন বিক্রি করার সময় সেই অর্জিত মূল্যের তুলনায় কম টাকা পাওয়ায় গ্রুপ পর্যায়ে এটি ক্ষতি হিসেবে প্রতিফলিত হচ্ছে। এই ব্যাখ্যাটি বিষয়টা একেবারে স্বচ্ছ করে দিল। আচ্ছা, এবার তৃতীয় ধাপে যাওয়া যাক। স্টেপ 3। সমন্বিত অ্যাকাউন্টের হিসাব। তবে এবার ধরে নেওয়া হবে 470 টাকার একটা ইম্পেয়ারমেন্ট লস হয়েছিল। এখানে তো অন্যান্য লজিক আগের মতোই থাকবে, শুধু গুডউইলের ক্যারিং অ্যামাউন্ট বদলে যাবে। রাইট। আগে গুডউইল ছিল 670, এখন 470 টাকার ইম্পেয়ারমেন্ট বাদ দিলে নতুন গুডউইল হবে 200। তো -200 মাইনাস 2400 প্লাস 720। রেজাল্ট আসছে পজিটিভ 220, অর্থাৎ এবার 220 টাকা লাভ হলো। হিসাবটি নিখুঁত, কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় হল একই মূল্যে বিক্রি করার পরও আগে যেখানে 250 টাকা ক্ষতি হচ্ছিল, শুধু ইম্পেয়ারমেন্ট থাকার কারণে এখন লাভ কিভাবে হয়ে গেল? আসলেই তো ম্যাজিকের মতো মনে হচ্ছে। এর পেছনের মূল রহস্যটি হল টাইমিং, মানে সময়ের খেলা। একটু খুলে বলবেন? যেহেতু 470 টাকার ইম্পেয়ারমেন্ট আগের কোনো বছরে ক্ষতি হিসেবে দেখিয়ে দেওয়া হয়েছে, তাই বিক্রির দিনে গ্রুপ অ্যাকাউন্টে সাবসিডিয়ারির বুক ভ্যালু ব্যাপকভাবে কমে গেছে। আচ্ছা, আর বুক ভ্যালু কমে যাওয়ার কারণেই এখন বিক্রয় মূল্যটা দেখতে বেশ লাভজনক মনে হচ্ছে। একদম। পুরো ব্যাপারটাই হলো কোন সময়ে আমরা ক্ষতিটাকে স্বীকার করে নিচ্ছি তার একটা কৌশলগত প্রভাব। এই পুরো বিশ্লেষণ থেকে একটা বিষয় অত্যন্ত স্পষ্টভাবে ফুটে ওঠে। কনসলিডেশন শুধু কিছু গাণিতিক সূত্রের অন্ধ প্রয়োগ নয়। রাইট। এটি হলো একটি ব্যবসার প্রকৃত অর্থনৈতিক বাস্তবতাকে তুলে ধরার জটিল প্রক্রিয়া।
ইম্পেয়ারমেন্টের টাইমিং কিভাবে একটি বিক্রির লাভ বা ক্ষতির চেহারা পুরোপুরি বদলে দিতে পারে, আজকের এই গাণিতিক উদাহরণটি তারই অকাট্য প্রমাণ। ঠিক এই জায়গাটিতেই একজন অডিটর বা হবু সিএদের সবচেয়ে বড় ভূমিকা লুকিয়ে থাকে। আপনাদের জন্য একটা চিন্তার খোরাক দিয়ে শেষ করতে চাই। সেটা কি? যদি আগের কোনো এক বছরের ইম্পেয়ারমেন্ট লস জাদুকরীভাবে আজকের বিশাল বিক্রয় ক্ষতিকে মুনাফায় রূপান্তর করতে পারে, একটু ভেবে দেখুন তো ম্যানেজমেন্টের হাতে এই হিসাবের টাইমিং নিয়ে খেলার কত বড় ক্ষমতা রয়েছে। ও মাই গড! তার মানে শেয়ার হোল্ডারদের চোখে বিক্রির বছরটিকে অত্যন্ত সফল হিসেবে দেখানোর জন্য ম্যানেজমেন্ট ইচ্ছাকৃতভাবে আগে ইম্পেয়ারমেন্ট ঘটিয়ে রাখতে পারে। ঠিক তাই। অ্যাকাউন্টিংয়ের ভাষায় একে অনেক সময় বিগ ব্যাথ প্র্যাকটিস বা আর্নিংস ম্যানেজমেন্ট বলা হয়। অর্থাৎ খারাপ সময়ে ইচ্ছাকৃতভাবে আরও বেশি ক্ষতি দেখিয়ে রাখা, যাতে ভবিষ্যতে যে কোনো সাধারণ অর্জনকেও অসাধারণ সাফল্য হিসেবে তুলে ধরা যায়। একদম। আর্থিক বিবরণীর পেছনের এই উদ্দেশ্যগুলো এবং স্ট্যান্ডার্ডের অপব্যবহারের জায়গাগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে। সংখ্যাগুলো দিয়ে কি বলানো হচ্ছে সেটা ধরতে পারাই হলো আসল দক্ষতা। দারুণ একটা সমাপ্তি। তো আজকের মতো আমাদের এই চমৎকার আলোচনা এখানেই শেষ করছি। আশা করি পরবর্তী সেশনে আমরা এমন আরও অনেক জটিল বিষয়ের সহজ সমাধান নিয়ে হাজির হব।